আসলে আমরা না এমন একটা সোসাইটিতে বিলং করি যে আমাদের বাচ্চাকাল থেকেই মনের মধ্যে ঢুকায় দেওয়া হয় যে তোমাকে টাকা কামাইতে হবে। আর ফ্যামিলির সাথে মানুষের অ্যাটাচমেন্টটা না অন্যরকম থাকে। তুমি দেখবা তুমি সারাদিন অনেক মানুষের সাথে চললা ঘুরলা কথা বললা, বাট যখন কাজ শেষে তুমি বাসায় যাবা ওইটা তোমাকে যেই একটা পিসফুল টাইম দিবে, একটা কমফোর্ট জোন দিবে, ওটা তোমাকে দুনিয়ার আর কেউ দিতে পারবে না। Family is that kind of source of love, that kind of source of emotion যেটা প্রত্যেকটা মানুষের কাছে আছে, যেটা প্রত্যেকটা মানুষ একটু তার সাথে ফ্যামিলি নিয়ে কথাবার্তা বললে ইমোশনাল হয়ে যায়, স্থির হন, নিজের লাইফের পারপাসটাকে চিন্তা করেন, মিনিংটাকে চিন্তা করেন, তারপর হচ্ছে আপনি লাইফে যে জিনিসগুলো আপনার সুন্দরভাবে কাটানো উচিত ফ্যামিলির সাথে, নিজের ফ্রেন্ডের সাথে, নিজের ওয়াইফের সাথে, নিজের সারাউন্ডিং পিপলের সাথে, সেইভাবে কাটান, দুনিয়া নিয়ে কাটান। তো আমার ড্রিম ডেতে আমি কখনো নিজেকে একা নিয়ে চিন্তা করি না। আমি ভালো থাকবো, আমার একটা ড্রিম ডে মানে আমি সবাইকে নিয়ে ভালো থাকবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্যাসিভ জার্নাল বুক পডকাস্ট, যেখানে আমরা ফিকশন, নন ফিকশন, সেলফ হেল্প, বিজনেস সব ধরনের বই নিয়ে আলাপ আলোচনা করে থাকি। আজকেও হচ্ছে আমাদের একজন প্রিয় কোহোস্ট আছেন, মাইশা রশিদ। মাইশা, কি অবস্থা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তোমার কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ, এখন অনেকটা ঠিকঠাক। বাট আজকে আমরা যে বই নিয়ে হচ্ছে কথাবার্তা বলতে যাব আর কি, আমি লাস্ট কবে হচ্ছে এতটা মনোযোগ দিয়ে বা এতটা ডিপলি কোনো বই পড়ছি আই ডোন্ট নো, এতটা ডিপ থট নিয়ে, এতটা হচ্ছে কনসিয়াসলি প্রত্যেকটা লাইন পড়ছি, যেগুলো ইংলিশ মানে জানতাম না ওগুলো বের করছি, ঠিক আছে? অ্যান্ড হোয়াট অ্যাবাউট ইউ? নিউ ইয়র্ক বেস্ট সেলার যে মোটিভেশন টাইপ বইগুলা, এগুলা কিন্তু কম বেশি সব বই এক ক্যাটাগরির হয়। মানে প্রত্যেকটা বই তোমাকে কোনো কিছু করতে বলবে, স্কিল বেসড টাইপ। হ্যাঁ, মানে বাধ্য করবে করতে, যে তুমি বই পড়তেছো ওখানে তোমাকে একটা আদেশ টাইপ কথা থাকবে যে তোমাকে এটা করতেই হবে, তোমাকে এটা পড়তেই হবে। বাট এই বইটা এক্সেপশনাল। এই বইটা তুমি লাইফের সাথে রিলেট করতে পারবা, এবং তার থেকেও বড় কথা, এই বই তোমাকে কেউ কিছু করতে বলবে না, বাট লাইফের এমন কিছু দিক সম্পর্কে কিছু কথা বলবে যেগুলো তোমাকে হিট করবে। যে 3M একটা থটস থাকে না, ওই থটসগুলোকে আর কি হিট করবে যে আচ্ছা এগুলা এভাবে কাজ করে, কিংবা জীবন নিয়ে আমরা এভাবে চাইলে ভাবতে পারি। খুব সুন্দর একটা বই। আমি প্রথমেই বলি, এই বইটা না মাস্ট রিড কিছু বই থাকে না, যে আমি জীবনে অনেক বই পড়লাম বাট আমার লিস্টে কিছু মাস্ট রিড বই থাকবে। আমার মনে হয় এই বইটা সবার লিস্টে মাস্ট রিড বই হিসেবে থাকবে। এক্স্যাক্টলি। অ্যান্ড বইয়ের নাম হচ্ছে টুইসডেজ উইথ মরি। মরি হচ্ছে একজন প্রফেসর, যে হচ্ছে ফিলোসফির প্রফেসর, যে হচ্ছে ফিলোসফি অ্যান্ড মেন্টাল হেলথ নিয়ে পড়াশোনা, মানে টিচার ছিলেন। অ্যান্ড ওর স্টুডেন্ট ছিল হচ্ছে মিচ অ্যালবম, আমি যদি নাম না ভুল করে থাকি। এই ভদ্রলোক হচ্ছে মরির স্টুডেন্ট। অ্যান্ড ওর ইউনিভার্সিটি লাইফ শেষ করার পর 16 বছর পর হচ্ছে মরির সাথে দেখা হয়। অ্যান্ড হচ্ছে তারপরে ওই সময় মরি হচ্ছে একদম লাইফের শেষ স্টেজে, ওর একটা খুব বাজে রকমের ডিজিজ ধরা পড়ছে। অ্যান্ড ও জানে যে কতদিন মতো বাঁচবে, মানে প্রক্সিমেটলি একটা ইয়ে আর কি। অ্যান্ড ওই টাইমে মরির সাথে হচ্ছে যে মিচ অ্যালবামের দেখা হয়। অ্যান্ড মিচ অ্যালবাম ছিল হচ্ছে তোমার একটা টেলিভিশনের হচ্ছে তোমার রিপোর্টার আর কি। সো ওই সময় ওর টেলিভিশনও বন্ধ হয়ে যায়। অ্যান্ড ওর লাইফের প্রথম হচ্ছে জবলেস অবস্থায়, এই অবস্থায় মরির সাথে হচ্ছে দেখা হয়। অ্যান্ড মরি কিন্তু হচ্ছে মিচ অ্যালবামের ওই স্কুল লাইফে বা ইউনিভার্সিটি লাইফের এমন একটা টিচার ছিল যে হচ্ছে তাকে লাইফ, স্পিরিচুয়ালিটি, মেন্টাল হেলথ এগুলো নিয়ে হচ্ছে ক্লাস এবং ক্লাসের বাইরেও পড়াশোনা করাইতো আর কি। সো কাহিনিটা আগাচ্ছে এইভাবে যে একজন যে জানে যে তার ডেথ কবে, যে তার জানে মৃত্যু সামনে, এরকম একটা প্রফেসরের সাথে একটা স্টুডেন্টের দেখা হয়, এবং তারা লাইফ নিয়ে 14টা মঙ্গলবার কাটায়। প্রত্যেক সপ্তাহের একটা করে মঙ্গলবার তারা এক একটা টপিক নিয়ে কথা বলে। টপিকগুলো কি কি, চলো একটু কথা বলা যাক এটা নিয়ে। মানে এই বইটা শুরু করলে প্রথম শব্দ থেকে শেষ শব্দ পর্যন্ত একটা কথা মাথায় ঘুরেছে, একটা মৃত্যু পথযাত্রী বা মৃত্যু সজ্জায় থাকা একটা মানুষ জীবনটাকে কিভাবে দেখে। জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত একটা পুরো লং টাইম লাইফ সে কাটালো, ভালো খারাপ সব কিছু সে এক্সপিরিয়েন্স করলো। সবার লাইফে যে সব কিছু ভালো হয় এরকম কিন্তু না। তো ও যখন মানুষকে শিক্ষা দেওয়াটা স্টার্ট করলো, তখনও পজিটিভ নেগেটিভ দুইটাই সমানভাবে এক্সপ্লেন করতো। হয়তো পজিটিভটা একটু বেশি বলে মানুষ, বাট নেগেটিভটাকে না ও কখনো অ্যাভয়েড করতো না।
হ্যাঁ, সবকিছু একদম খুব সুন্দর করে সে স্টুডেন্ট হোক কিংবা যাকে বলতেছে তার সাথে পুরাপুরি এক্সপ্লেইন করতো। আমার কাছে মনে হয় এই বইয়ের যে কনটেক্সটগুলো আর কি আছে বা কন্টেন্টগুলো আছে এর মধ্যে সবগুলোই লাইফের সাথে রিলেটেবল। এক্স্যাক্টলি। এইখানে হচ্ছে তোমার 14টা সপ্তাহে ওরা 14টা টপিক নিয়ে কথা বলে। যেমন প্রথম সপ্তাহে কথা বলা হচ্ছে তোমার দ্য ওয়ার্ল্ড নিয়ে, তারপরে সপ্তাহে কথা বলা হচ্ছে ফিলিং সরি নিয়ে, তারপরে সপ্তাহে কথা বলে রিগ্রেট নিয়ে, তারপরে সপ্তাহ ডেথ, এরকমভাবে ফ্যামিলি আছে, ম্যারিজ আছে, ফরগিভনেস আছে, পারফেক্ট ডেস আছে, লাভ আছে। সো যেই ব্যাপারগুলো আমাদের লাইফের সাথে খুব বেশি রিলেট করে, এবং 3M থট যেগুলো তুমি বললা, এবং নাওয়াডেস সাইকোলজিক্যাল ব্যাপার স্যাপারে একটু বেশি পরিমাণে মানুষজন এখন পড়াশোনা করতেছে। কারণ আলটিমেটলি তো লাইফ হচ্ছে যে একটা মানুষের লাইফ কেমন, আসলে তুমি যেই পার্সপেক্টিভে দেখো তোমার লাইফটা কিন্তু তেমনই। মানে আমি হচ্ছে যে ছোট্ট একটা গল্প বলি, যে একটা ফ্যামিলিতে ওর বাবা হচ্ছে যে ওই যে তোমার যেটাকে কোট আন কোট বলে যে তাস খেলে বেড়ায়, নেশাগ্রস্ত, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের যে খারাপ কাজগুলো আছে এগুলোর সাথে ইনভলভ। ওই ফ্যামিলিতে তোমার 2টা বাচ্চা আছে, ছেলে আর কি। তো একটা ছেলে আবার হচ্ছে তোমার ওই বাপের মতোই হয়েছে, ও তাস খেলে বেড়ায়, জুয়া করে বেড়ায়, সেই ব্যাপার স্যাপার। আরেকটা ছেলে হচ্ছে একদম ভালো হয়েছে, যে তোমার সব কিছু মেনে চলে, ওর লাইফের যেগুলো হচ্ছে খুব ভালো কাজ সেগুলো করে। তো দুইজনকে প্রশ্ন করা হয়েছিল যে তোমরা এমন হয়েছো কেন। একজন যে খারাপ হয়েছে ও বলছে যে আমার বাপকে তো আপনি দেখছেন, সো আমার বাপকে দেখে তো আপনি বুঝতে পারতেছেন, তাহলে আমি আর কেমন হব, ওনার ছেলেই তো আমি। যে ভালো ছিল তাকে জিজ্ঞেস করছে যে তুমি ভালো হয়েছো কেমনে, ও সেম অ্যান্সার দিছে যে আমার বাপকে তো আপনি দেখছেন, আমার বাপ তো এরকম, সো আপনি কি এক্সপেক্ট করেন যে আমিও আমার বাপের মতো হব? আমি তো দেখছি আমার বাপ এরকম হয়ে সংসারে অশান্তি এই সেই অনেক কিছু হয়েছে। তো দেখো, ছেলে কিন্তু দুইজন একই বাবার হচ্ছে সন্তান, ওরা দুইজন দুই পার্সপেক্টিভে দেখছে। একজন দেখছে যে আমার বাপ খারাপ হয়েছে তো আমি ভালো হয়ে কী করবো, আমার তো ভালো কোনো অপশান নেই। আরেকজন দেখছে আমার বাপ খারাপ, তাহলে আমি খারাপ হলে তো আমার লাইফে এরকম হেল হয়ে যাবে, সো আমাকে ভালো হইতে হবে। সো এইটাই হচ্ছে যে একটা মানুষের লাইফ কেমন, সেটা ডিপেন্ড করে তুমি কোন পার্সপেক্টিভে দেখতেছো, তুমি লাইফটাকে কেমনভাবে নিতেছো। আমাদের হচ্ছে গল্পের যে আজকের প্রফেসর মরি, এ হচ্ছে লাইফে নেগেটিভ পজিটিভ দুইটা আলোচনা করে, বাট ও ফোর্স করে পজিটিভটাকে দেখার জন্য, বা পজিটিভটাকে হচ্ছে তোমার অ্যাকসেপ্ট করার জন্য, যেটা আমরা ফরগিভনেসে দেখছি। ইভেন ওর লাইফে ফরগিভনেসটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। মানে এখানে একটা টার্ম আছে যে ফরগিভনেস নিজের জন্য একটা হিলিং প্রসেস। তুমি কাউকে নিজেকে ক্ষমা করলে তুমি অন্য কাউকে ক্ষমা করতে পারবা। মানে এই ব্যাপারটা যে আমার কাছে কতটা ভালো লাগছে আমি বুঝাইতে পারবো না। মানে আমি এই পার্টটা 2বার পড়ছি। অ্যান্ড ওই যে লাইনটা এইভাবে লেখা যে ফরগিভ ইউরসেলফ বিফোর ইউ ডাই, দেন ফরগিভ আদার্স। আমরা হচ্ছে একটা কথা বলি না সবসময় যে আমি এই অপরাধের জন্য নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। আপনি যদি নিজেকে ক্ষমা করতে না পারেন, আলটিমেটলি আপনি অপরকেও ক্ষমা করতে পারবেন না আসলে। কারণ আপনার রিগ্রেটটা রাতের বেলা ওই 3M এসে ধরা দিবে যে আপনি কী কী অপরাধ করছেন, কার মন খারাপের কারণ ছিলেন। একটা কথা বলা হয় যে মানুষের এই যে আমাদের এখানে 3টা টপিকের ইয়ে আছে যে তুমি মিনিংফুল লাইফ কেমনে পাবা। তার মধ্যে একটা হচ্ছে যে অন্যের প্রতি যত্নবান হওয়া বা ভালোবাসা প্রিয় হওয়া আর কি, ঠিক আছে? সো একটা কথা আছে যে তুমি হয় অন্যের হাসির কারণ হও, না হলে অন্যের কান্নার কারণ হয়েও না, ঠিক আছে? ওকে, এই ব্যাপারগুলো বইটা পড়ার সময় আমার একটা জিনিস আরো ভালো লাগছে যে আমাদের সবার মধ্যে না এই জিনিসটা থাকে যে আমি একাই বড় হব, আমি একাই ভালো থাকবো। ম্যাক্সিমাম মানুষ অন্যেরটা চিন্তা করে না, ইভেন সে নিজেরটাই সারা জীবন চিন্তা করে যায় যে আচ্ছা আমি তো ভালো আছি, কে কীভাবে আছে এটা আমার দেখার বিষয় না। বাট এই বইটা পড়তে পড়তে এই জিনিসটা হয় যে তুমি কখনো একা বড় হইতে চাওয়াটা স্বার্থপরতা। মানে তোমার ভালো থাকার মাঝখানে তুমি চিন্তা করবে তোমার পাশের মানুষটাও ভালো আছে নাকি, সে ঠিকঠাক মতো চলতে পারতেছে নাকি, সে কি মানসিকভাবে শান্তিতে আছে নাকি। এই যে ছোট ছোট লেসনগুলা, এগুলো লাইফের জন্য খুব ইম্পর্টেন্ট। মানে সবসময় সেলফিশ থট যে একটা মানুষকে আত্মকেন্দ্রিক করে তোলে, এই বইটা এটাকেই ভেঙে দেয় যে তুমি সব কিছু নিয়ে চিন্তা করবে, তুমি সব কিছু নিয়ে কাজ করবা। এক্স্যাক্টলি। তোমার হচ্ছে আমি যদি ভুল না করে থাকি, এটা হচ্ছে রতন টাটার একটা কাহিনী। ওকে জিজ্ঞেস করছিল যে তুমি লাইফে সবচেয়ে সুখী কখন ছিলা, তো বলছিল যে একটা টাইমে একটা ক্যাম্পেইনে কিছু অন্ধ বাচ্চাদের হচ্ছে চক্ষু দান করা হয় আর কি, বা ট্রিটমেন্টের মাধ্যমে চক্ষু ফেরত নিয়ে আসা হয়। তো ওই টাইমে ওকে ওখানে ডাকছিল এবং ওর ডোনার ছিল ওখানকার। তো ওই টাইমে ও যখন বাচ্চাগুলা
চক্ষু হচ্ছে তোমার ঠিকঠাক হওয়ার পর পৃথিবীটাকে দেখছে, ওই যে ওদের এক্সপ্রেশন, ওই যে ওদের হাসি, ওদের ফেসের যে এক্সপ্রেশন, ওটা রতন টাটা বলছিল যে আমার লাইফের সবচেয়ে সুখী মুহূর্ত হচ্ছে ওইটা, ওই মানুষগুলোকে পৃথিবী দেখতে দেখার আনন্দটা দেখা ওদের ফেসে। সো আমরা এখানে আমরা আলোচনা করব যে আমরা আকাঙ্ক্ষিত হয়ে আমরা ম্যাটেরিয়ালের উপর ম্যাটেরিয়াল কেনাকাটা করি, যে আমরা আইফোন লাগবে, আমার একটা বড় গাড়ি লাগবে, আমি সুখী হয়ে যাব। কিছুদিন পর দেখা যায় যে ওকে আমার গাড়ি হয়েছে, আইফোন হয়েছে, বাড়ি হয়েছে, তারপর আমি সুখী না। কারণ কি, ম্যাটেরিয়াল কখনো তোমাকে ওই ফিডব্যাকটা দিবে না যেটা তোমার হচ্ছে এই যে নেচার বা হচ্ছে তোমার মানুষ তোমাকে যে ফিডব্যাকটা দিবে। সো ওটাই আর কি, তুমি বললা যে মানে সেলফিশ টাইপের যে থট, এটা তোমাকে খুব বেশি দিন সুখে রাখবে না, বা খুব বেশি দিন তোমার মধ্যে ইনার লাভটা। আমরা তো এখনই দেখতে পাই না, এই যে দেখো বন্যার যে কাহিনীগুলো চলতেছে, মানে আমি আমার লাইফে ধরো একটা তো আমরা গণঅভ্যুত্থান পার করলাম, তারপরে যে বন্যা, মানে অবশ্যই আমার মনে হয় তোমারও সেম কাহিনী। তুমি লাইফে কখনো এতগুলো মানুষকে দেশের স্বার্থে, মানুষের স্বার্থে ঝাঁপাই পড়তে দেখছো? আমি পার্সোনালি বলি, হ্যাঁ হ্যাঁ, মানে আমার এত বছর জীবনে আমি না কখনো দেশ, রাজনীতি এগুলো নিয়ে ডিপলি ভাবতাম না। আমার লাইফ চলতো, আমাদের অপশনও ছিল না আসলে। হ্যাঁ মানে লাইফ চলতো যেভাবে চলতেছে। হয়তো খাবার টেবিলে বসলে দুই একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে বাবা মা যখন কথা বলতো, ওই অতটুকুই কিন্তু সীমাবদ্ধ জ্ঞান ছিল। এক্স্যাক্টলি। বাট এই গণ অভ্যুত্থান কিংবা এই পাশাপাশি বন্যা কিংবা অনেক মানুষের মৃত্যু, এই জিনিসটা চোখের সামনে না দেখলে আমি খুব সম্ভবত দেশপ্রেম আর আমি যে মানুষের প্রতি উইক, এই জিনিসটা কখনো ফিল করতে পারতাম না। আমার পার্সোনালি মনে হয় যে আমরা কি চিন্তা করতাম, আচ্ছা পড়তেছি লিখতেছি, হায়ার স্টাডিজের জন্য দেশের বাইরে চলে যাব, এরপর জীবনটা বাকিটা দেখে নিব যেভাবে চলে আর কি। বাট দেশ নিয়ে এরকম একটা থট আছে, আমার দেশ কেমন আছে, দেশের মানুষ কেমন আছে, কিংবা আমার পাশের বাসার যে ছেলেটা গুলি খাইলো সে কেমন আছে, এই জিনিসটা হয়তো এই ফ্রেজটা পার না করলে কখনো ফিলই করতাম না। এক্স্যাক্টলি। এবং তুমি যেটা বললো আর কি, যে দেশপ্রেম, আমরা মনে হয় এই যে আমাদের জেনারেশনকেই আসলে, মানে একটা স্বৈরাচার তো এইটাই চায় যে একটা পুরো জেনারেশন রাজনীতি নিয়ে কথা না বলুক, এটা পুরো জেনারেশন হচ্ছে গভর্নমেন্ট নিয়ে কথা না বলুক, তারা তাদের নিজের লাইফ নিয়ে ব্যস্ত থাকুক, ঠিক আছে। অ্যান্ড উনি সাকসেস হয়েছিল অনেকটাই, বাট ওই যে হয় না যে অনেকগুলো পাপ করলে তোমার হচ্ছে ফল হয়, এবং এটা না হিস্টোরিক্যালি ট্রু যে হচ্ছে তোমার স্বৈরাচারের পতন হয়। হ্যাঁ, তো আমাদের হ্যাঁ আমাদের হচ্ছে যে ব্যাপারটা দেখো, যে এটা যে আমাদের এই যে দেশপ্রেম নিয়ে যে গানগুলো, দেশের গানগুলো, এগুলো আমরা এতটা ডিপলি কখনো ফিল করি নাই। হ্যাঁ, হিট করতো না আর কি। হ্যাঁ, মানে এতটা হিট করতো। ধরো আমি তো 5ই আগস্ট হচ্ছে বাসায় ছিলাম, আমি তো আন্দোলন করে রেড টেড খাইলাম, খেয়ে আবার বাসায় চলে গেছিলাম। তো ওইখানে গিয়ে আমার 4ই আগস্ট যখন আমি কিছু মানুষকে মেসেজ দেই, আইমানকে, আমার কিছু ফ্রেন্ডকে, 5 তারিখে হচ্ছে লং মার্চ টু ঢাকা, ওই টাইমে না আমার মেসেজ দিতে আমার গায়ে লোম খারাপ হয়ে যাচ্ছিল, আমার কান্না পাইছে রীতিমতো, আমি কান্নাকাটি করছিলাম মেসেজ দিতে। কারণ কি, আমরা সবাই তো ভয়ে ছিলাম যে ভাই 5 তারিখে কি হবে, যদি এলোপাথারি গুলি চালায় তাহলে তো আমাদের ফ্রেন্ড মারা যাবে, আমাদের বড় ভাই মারা যাবে, আমাদের টিচার মারা যাবে। সো এই যে একটা, তারপরও না আমি যতগুলো মেসেজ দিছি মানুষকে, কখনো কাউকে বলি না যে বাসায় বসে থাকো, ভাই আমি যেতে পারি নাই, তুমি যাও। ইভেন আমার এই যে এখনো গুজবাম্প হইতেছে ওই রাতের কথা। আমি একটা 4 তারিখ একদম আমার বাসার সামনে আমি যখন একটা ছেলেকে গুলি খেয়ে পড়ে যাইতে দেখি, এবং তার পাশে তার ফ্রেন্ডটা, অদ্ভুত সেই চিৎকার, আমি কখনো এই চিৎকার ভুলবো না। ওটা দেখে না আমি মেন্টালি খুব সিক হয়ে যাই, পুরা অসুস্থ হয়ে যাই কান্নাকাটি করতে করতে। এবং পরের দিন সকালে আমি যখন বারান্দায় যেয়ে দেখি প্রচণ্ড মানুষ, তাদের মাথায় বাংলাদেশের পতাকা, শরীরে পতাকা, এবং আমি এগুলো দেখে বাসার নিচে নেমে যখন দাঁড়াইলাম, হচ্ছে না মানুষরা মানে চিনে না, তাও কি খুশি, আমাদের সাথে সেই খুশি ভাগ করে নিচ্ছে। এই জিনিসটা যে লাইফে কখনো ফিল করব কিংবা দেখবো নিজের চোখে, এই জিনিসটা কল্পনাও করা যায় না। আর সবচেয়ে সুন্দর ব্যাপার, আমার কাকার খুব বয়স হয়ে গেছে, সে কালকে আমাকে বলতেছে যে আমি হেঁটে হেঁটে গণভবনে গেছি। কাকা তুমি হেঁটে গণভবন গেছো, তুমি তো অসুস্থ। বলে আমি অসুস্থ, কিন্তু অচেনা মানুষ যখন আমাকে জড়ায় ধরতেছে, ভাই আমরা স্বাধীন বলে চিৎকার করতেছে, এইটা আমাকে অনেকটা সুস্থতা দান করে দিচ্ছে। ওই যে জোশটা আসলে, হ্যাঁ মানে প্রত্যেকটা মানুষ ছোট থেকে বড়, তারা যে মুক্ত স্বাধীন হয়েছে। আর তোমার আমার কথাই বলি, আমরা যে একটা বই নিয়ে কথা বললাম, আমরা কিন্তু বইটা নিয়ে কথাই বলতে পারলাম না। আমার ধারণা ওই বইয়ের এপিসোডটা এই এপিসোডের আগে পাবলিশ হবে, এবং তখন মানুষ দেখবে যে বাক স্বাধীনতাটা না থাকা কত বড় একটা
বন্ধি জীবন, আমরা বইটা নিয়ে কোনো কথাই বলতে পারলাম না। আমি হচ্ছে আপনাদেরকে একটু বলে দেই, আমরা ওই বই শুট করতে গিয়ে মাইশা বসেছিল, আমি শুট করতে গিয়ে আমি 3বার উঠে গেছি। হ্যাঁ, আমরা কথা বলতে গিয়ে আটকে গেছি যে আচ্ছা এটা কি রাখবো, এটা রাখলে তো এই ঝামেলা এই ঝামেলা। সো বাট কাউন্ট অফ মন্টে ক্রিস্টো হচ্ছে যে মাস্ট রিড এবং মাস্ট ওয়াচ একটা এপিসোড হবে আপনাদের জন্য। ওই যে ধরো এই যে মানুষগুলো আমরা আন্দোলন করেছি কিংবা আমরা সাথে ছিলাম, যারা হচ্ছে বন্যার্তদের নিয়ে কাজ করেছে, এই মানুষগুলা এদের লাইফে যেই ভ্যালুটা পাইলো, এটা না কোনো জিনিস তাদেরকে দিতে পারবে না। যেই লাভটা ফিডব্যাক পাইলো, যে হচ্ছে এক্সপ্রেশনটা ওরা পাইলো, যে ইমোশনটা ওরা গ্যাদার করলো, এই ইমোশনটা ওদেরকে আজীবন একটা সুখের অনুভূতি দিবে, আজীবন একটা পজিটিভ দিকে মুভ করবে, ঠিক আছে? কারণ ওই যে মানুষটা আন্দোলন করছে, যে মন থেকে আন্দোলন করছে, ও না কোনোদিন আর দেশ নিয়ে খারাপ কিছু করবে না, ও না দুর্নীতি করবে না। আমার 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 ব্যক্তিগত বিশ্বাস। অনেকে মাইন্ড চেঞ্জ হতে পারে, বাট যে আসলে এই দেশের জন্য রক্ত দিল, যে দেশের জন্য হাত ভাঙলো, অনেক মানুষ মারা গেল, আমরা আবু সাইদ, মুগ্ধ, অনেক অনেক মানুষ আছে, নাম জানা অনেকে আছে, এই মানুষগুলোর চেহারা যখন আমাদের সামনে ভেসে উঠবে, আমরা আশা করি আমরা দুর্নীতি করব না, আমরা আশা করি আমাদের দেশ নিয়ে আমরা পজিটিভ ভাববো, আমরা আশা করি আমরা দেশ গড়বো আর কি। মানে আমরা তো বই থেকে একটু ডিটাচ হয়ে যাচ্ছি, বাট সত্য কথা, আমরা আমাদের কোনো জেনারেশনই চিন্তা করি নাই যে আমরা দেশকে নিয়ে ভাববো, আমরা দেশের হয়ে কাজ করবো। দেশের প্রত্যেকটা মানুষ দেশকে নিয়ে ভাবতেছে। এক্স্যাক্টলি, খুবই সুন্দর একটা অনুভূতি আর কি। প্রত্যেকটা মানুষ সারা জীবন এই মোমেন্টটা মনে রাখুক এবং এই স্মৃতিটাকেই চারণ করে তারা সৎ পথে থাকুক। এক্স্যাক্টলি। আমাদের হচ্ছে বইয়ের, তোমার হচ্ছে বই তো আমাদের সত্য কথা বইয়ের শুরু যেটা 14টা অধ্যায় নিয়ে কথাবার্তা বলা, ওটা শুরু হয়েছে মনে হয় তোমার 45 পৃষ্ঠার পর। 44 এবং মাস্ট রিড আপনার 43 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে, কোনোটি বাদ দেওয়ার ইয়ে নাই। 43 পেজের নিচের অংশটা আমার খুবই পছন্দ, এই যে আমি দেখতে রাখছি আর কি। সো ইটস টু বিউটিফুল। মায়েশাকে বলবো একটু পড়ে শোনাক, কারণ আচ্ছা। So many people walk around with a meaningless life. They seem fall asleep even when they're busy doing things they think are important. This is because they are chasing the wrong things. The way you get meaning into your life is to devote yourself to loving others, devote yourself to your community around you, and devote yourself to creating something that gives you purpose and meaning. And I know he was right. আমি যে মরবো এটা আমি জানি, এবং আমি সবার কাছে ক্ষমা চাইতে পারতেছি, আমি আমার প্রিপারেশন নিতে পারতেছি, আই এম দ্য লাকিয়েস্ট পার্সন অফ দ্য ওয়ার্ল্ড। তখন হচ্ছে মিচ ভাবে আসলে কি মরি লাকি শব্দটা ইউজ করছে, ও জানে ওর কিছুদিন পর মৃত্যু, ও কেমন লাকি শব্দটা ইউজ করে। দ্যাটস দ্য কজ আমি বলি যে পজিটিভনেসটা এত পরিমাণে স্প্রেড করা ট্রাই করছে, এবং মরি হচ্ছে যে এইটার অ্যান্সার দিল যে মিচ আমি তো লাইফে মরবো এটা আমি জানি, আমি এখন প্রিপারেশন নিতে পারতেছি, আমি মানুষের কাছে ক্ষমা চাইতে পারতেছি। এটা পৃথিবীর কয়জন মানুষ পারে, কয়জন মানুষ তার মৃত্যুর জন্য প্রিপারেশন নিতে পারে? সো আই এম দ্য লাকিয়েস্ট পার্সন। এইটা নিয়ে তুমি কি বলবা? এই বইটা পড়ার সময় না, ওই যে আমি প্রথমে একটা কথা বলছিলাম যে মৃত্যু সজ্জায় থেকে একটা মানুষ জীবনকে কি দেখে, কিংবা আমি জানতেছি হয় আমি আজকে রাতের মধ্যেও মরে যেতে পারি, কিংবা আমি 1 বছরও বেঁচে থাকতে পারি, আমার ঘুম থেকে উঠে প্রথম কাজটা কি হবে। আমি এই কোশ্চেনটা তোমাকেও করছিলাম যে রমজান, তুমি জানতেছো তুমি মারা যাবা, তোমার প্রথম চিন্তা কোনটা থাকবে? তো একটা মানুষ মরার আগে অনেক কিছু চিন্তা করতে পারে, সে একটা লং লাইফ কাটায় ফেললো, চারপাশে এত মানুষ এত কাজকর্ম করছে, ভুল ভালো সব কিছুই থাকে, বাট এই মানুষটা সে তার ভুলটাকে এক পয়েন্ট পয়েন্ট করে সব ভুলগুলোকে শুধরায় নিল, সলিউশন বের করলো, পজিটিভভাবে সেটা সলভ করলো, এবং সে আরেকজনকে বলতেছে যে আমি মরে যাব এবং আমি প্রত্যেকটা মানুষের কাছে আমার যে ভুলগুলো মনে হয়েছে এটা সলভ করতেছি, কিংবা আমি প্রত্যেকটা মানুষের কাছে ক্ষমা চাচ্ছি, প্রত্যেকটা যে কাজগুলো মনে হয়েছে যে করার সময় ভালো খারাপ মনে হয় না, করার পর বোঝা যায় অ্যাকচুয়ালি আমি কাজটা কী করলাম, এই সিচুয়েশন থেকে সে তার প্রত্যেকটা ছোট ছোট কাজ সলভ করলো, সব মানুষের সাথে তার বন্ডটা ঠিক করলো, এবং সে মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত করে ফেললো। এই বইটার খুব সুন্দর একটা দিক যে সৃষ্টিকর্তার প্রতি যে বিশ্বাসটা, মানে
এটা বলে বোঝানো যাবে না যে বইয়ের মাধ্যমে তুমি সৃষ্টিকর্তার প্রতি একটা কৃতজ্ঞতা প্রকাশ করতেছো, তুমি সৃষ্টিকর্তার প্রতি ব্লেসিং, তার যে ব্লেসিংটা তুমি পাচ্ছ এটার জন্য তুমি খুশি থাকতেছো, এবং তুমি মানুষকে বলতেছো যে তুমি তোমার সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখো, সে তোমাকে ইচ অ্যান্ড এভরিথিং সলভ করে দিবে এবং তোমাকে একটা ওয়ে দিয়ে দিবে। এই ব্যাপারগুলো খুব ডিটেইলে বইটাতে লেখা, মানে বলে কিছু জিনিস আছে না, এক্সপ্রেস করা যায় না, পড়ার সময় ফিল করা যায়। অ্যান্ড আমরা অলওয়েজ একটা জিনিস প্রমোট করি যে আমাদের পডকাস্ট হচ্ছে বইয়ের 5%, বাকি 95% বইয়েই থাকে। হ্যাঁ, তো আমরা অলওয়েজ একটা জিনিস রিকোয়েস্ট করি যে আপনি পডকাস্টটা শোনার পর অবশ্যই বইটা পড়বেন, তাহলে আপনার জন্য হবে কি, আপনার জন্য ইজি হবে জিনিসগুলো ক্যাচ করার, অ্যান্ড আপনি নিজের লাইফের সাথে রিলেট করতে পারবেন। তো আমরা কখনোই এইটা বলি না যে আপনি আমাদের পডকাস্ট শুনতে মানে আমাদের আপনাকে আর বই পড়তে হবে না। আমরা বই নিয়ে 20%ও কথা বলি না, বাট বইটাকে রিয়েল লাইফের সাথে মোটো করে আমরা জাস্ট মানুষকে বলি কেন পড়বে সেই বইটা। যেরকম আমাকে কেউ যদি জিজ্ঞেস করে, আমি তাকে এই বইটা মাস্ট রিড বলবো, কারণ একটা লাইফে কোন জিনিসটা নিয়ে এখানে কথা নাই, তুমি জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেকটা স্টেজ নিয়ে তোমাকে একটা বই রিয়েল লাইফ একটা এক্সাম্পল দিচ্ছে, এবং এটা তুমি তোমার লাইফে 100% না হোক 80% যদি কাজে লাগাও, তাহলে তুমি তোমার জীবনটার অনেক চেঞ্জ করতে পারবা। সেলফ হেল্প বুক সাধারণত এই ধরনের হয় না। সাধারণত আজকে একটা বই প্রায় 25 কিংবা 27 বছর আগের একটা বই নিয়ে তুমি আর আমি কথা বলতে বসছি। এটা 97 এর হ্যাঁ 97, ওকে নাইস। আমাদের হচ্ছে ফরগিভনেসের ওই গল্পটা আমরা একটু আলোচনা করতে চাই দর্শকদের সাথে। যেমন হচ্ছে নরম্যান হচ্ছে মরির ফ্রেন্ড আর কি। সো ওরা একসাথে থাকতো, অ্যান্ড কিছুদিনের মধ্যে নরম্যান হচ্ছে শিকাগোতে চলে যায় আর কি। তো শিকাগোতে যাওয়ার পর মরির হচ্ছে স্ত্রীর একটা মেজর অপারেশন হয়, এবং ওটা ওর ফ্রেন্ড জানতো নরম্যান, কিন্তু ওকে কোনো ফোন করে নাই, ওকে হচ্ছে তোমার জানতে চাই নাই। সো তারপর হচ্ছে মরি তো খুব স্বাভাবিকভাবে মন খারাপ করছে, অ্যান্ড কিছুদিন পর নরম্যান হচ্ছে মরির সাথে কন্ট্যাক্ট করে ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চাইছে 3 বার, কিন্তু মরি হচ্ছে সুযোগটা দেয়নি। কিছুদিন পর জানতে পারে যে নরম্যান ওর ফ্রেন্ড ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেছে, অ্যান্ড তারপরও চিন্তা করে যে আমি ওর সাথে কথা বলতে পারলাম না, মানে আমরা জানতে পারলাম না ও কেন আমাকে ফোন দেয় নাই। যেমন হচ্ছে একটা অ্যাড রিসেন্টলি ভাইরাল হয়েছে, যেটা হচ্ছে একটা লোক অফিসে যাইতেছে, মাঝখান দিয়ে সাইডে একটা গাড়ি এসে হচ্ছে ওর ময়লাতে জামা কাপড় নষ্ট করে দিচ্ছে। পরে ও রেগে গিয়ে হচ্ছে গালাগালি করতেছিল, সাথে সাথে ও আবার দেখতেছে গাড়িটা ব্যাক করতেছে, তখন হচ্ছে ইটের টুকরা নিছে। দেন তোমার কি করছে, ওই গাড়িটা দ্রুত এসে ওই মেয়েটা হচ্ছে জানলাটা খুলে বলতেছে যে আমাকে একটু হসপিটালের রাস্তাটা বলবেন, আমার এখানে যে পেশেন্ট আছে তার অবস্থা খুব খারাপ। তখন ও বুঝতে পারছে, ও আচ্ছা এই জন্যই হয়তো ও তাড়াহুড়া করছে, আমি না জেনে হচ্ছে রিয়াক্ট করলাম। তারপর হচ্ছে তাকে রাস্তাটা দেখাই দিল, তারপরে অফিসে আসলো। অফিসে এসে ওর স্টাফ একটা লাস্ট 1 মাস ধরে বা 3 মাস ধরে হচ্ছে তোমার 1 মাস ধরে কোনো ভালো কাজ করতেছে না, প্রত্যেকটা রিপোর্টে ঝামেলা। তো ও হচ্ছে ওই রিপোর্টটা দেখে ঝামেলা পাইছে, ওরে কথা শুনতে যাবে বা বকা দিবে, একটা সেন্টেন্স ইউজ করছে, পরে হচ্ছে থেমে গেছে। ওখানে চিন্তা করতেছে আচ্ছা ওর কি কোনো ঝামেলা হচ্ছে, ও কেন 1 মাস ধরে অ্যাক্টিভ না। পরে হচ্ছে জিজ্ঞেস করছে যে এভরিথিং ইজ রাইট। হচ্ছে ও তখন ওর এমপ্লয় বলে যে না, আমার ডিভোর্স হয়েছে রিসেন্টলি, সো আই নিড সাম টাইম। অ্যান্ড তারপরেও অফিস থেকে বের হয়ে চিন্তা করলো যে আসলে প্রত্যেকেরই ঝগড়া এই সেই, মানে এর মধ্যে একটা ইনার স্টোরি থাকে, এই স্টোরিটা আমাদেরকে শোনা উচিত, তাহলে আমি ওর পার্সপেক্টিভটা বুঝতে পারবো, ও কেন রেগে আছে, ও কেন কাজ হইতেছে না, ও কেন জোরে গাড়ি চালাইতেছে। এই পার্সপেক্টিভটা নরম্যানের হচ্ছে মরি তোমার মানে শুনতে পারে নাই, এবং এই জন্য ও আজীবন একটা পাপবোধের মধ্যে থাকবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু মরি এখানে যে ব্যাপারটা বলে সেটা হচ্ছে, তুমি একটু বলো আর কি। এই বইয়ের এই অংশটাতেই লেখা আছে যে ফরগিভনেস ইজ হিলিং প্রসেস। মানে তুমি যদি কাউকে ক্ষমা করতে পারো, তোমার মন থেকে ওর প্রতি একটা রাগ ক্ষোভ সবকিছু চলে যাবে, তুমি কিন্তু নিজেকে খুব হালকা মনে করবা। মানে আমরা সাধারণত অনেক সময় রাগের বশে হোক জেদের বশে হোক মানুষকে ক্ষমা করি না, কিন্তু আমরা যদি একটু চিন্তা করি যে আমরা কিন্তু অনেক জানা অজানা ভুল করি, এবং ভুল করে বুঝতে পেরে সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাই। এখন সৃষ্টিকর্তা যদি আমাদের ক্ষমা না করে, তাহলে তো আমাদের যাওয়ার কোনো রাস্তা নাই। ওইখানের আমি তোমাকে লাইনটা একটু ধরাই দিই। এই ধরো নরম্যান তো ক্যান্সারে মারা গেল, মরি তো হচ্ছে তোমার আত্মত্যাগে ভুগতেছে, তখন মরি যে চিন্তাটা করে, যেটা
যে আমার আগে আমার নিজেকে ক্ষমা করতে হবে। হুম আমার নিজেকে ক্ষমা করতে পারলে আমি অন্যদেরকে ক্ষমা করতে পারবো। তুমি হচ্ছে একটা মুভির নাম শুনে থাকবা, ওয়েটিং একটা মুভি আছে, আচ্ছা তোমার হচ্ছে নাসরুদ্দিন শাহ, আমি যদি নাম না ভুল করে থাকি। ওটা একটা ফিলোসফিক্যাল মুভি। ওই মুভির স্টোরিটা হচ্ছে নরম্যানের মতোই, যে একটা স্বামী, একটা স্বামী স্ত্রীর একটা সংসার থাকে, অ্যান্ড স্ত্রীটা হচ্ছে স্বামীটাকে খুব বেশি হচ্ছে তোমার সন্দেহ করে আর কি। এবং তারপর একটা ট্রিপে যায়, ওই ট্রিপে হচ্ছে তোমার সন্দেহ করে, অ্যান্ড আমি পুরোপুরি মনে নাই, হয়তো অ্যাক্সিডেন্ট করে, তার স্বামী হচ্ছে তোমার কথাবার্তা বলার শক্তি হারায় ফেলে, অ্যান্ড ওর স্ত্রী হচ্ছে পুরা ডিজাস্টার হয়ে যায় এবং ডিস্ট্রয় হয়ে যায়, ওর লাইফ আর কিছু নাই। এইখানে তোমার হচ্ছে 4-5টা স্টেজ আছে, অ্যানাটমি অফ গ্রিফ, হুম মানে তোমার দুঃখবোধ বা ব্রোকেন হার্টের 5টা স্টেজ আছে। প্রথমে হচ্ছে তুমি ডিনাই করবা যে তোমার সাথে, আমার সাথে এটা কেন হয়েছে, এটা আমার সাথে হতে পারে না, ঠিক আছে, এই ধরনের ডিনাই করবা। তারপর তুমি অ্যাঙ্গার হবা, ঠিক আছে, যে মনে করো পৃথিবীর সব কিছু, প্রথমে তো তুমি বলবা যে এটা আমার সাথে হওয়া উচিত হয় নাই, তারপর তুমি রাগ দেখাবা এই ব্যাপারটার উপর। 3 নম্বর এসে তুমি বার্গেনিং করবা সৃষ্টিকর্তার প্রতি যে আমাকে এটা থেকে কেন উদ্ধার দিছে? করো, কেন দিচ্ছ তুমি এটা আমাকে। 4 নম্বর হচ্ছে তোমার ডিপ্রেশন, তারপর তোমার ডিপ্রেশন হয় ব্যাপারটা নিয়ে, তোমার মন খারাপ থাকে সারাদিন। 5 নম্বরে এসে হচ্ছে অ্যাকসেপ্টেন্স, মেনে নেয়, ঠিক আছে। এই যে এইখানে নাসিরুদ্দিন শাহ তখন তার স্ত্রীকে নিয়ে ওই সেম হসপিটালে ছিল। ওই হসপিটালে তোমার হচ্ছে নাসিরুদ্দিন শাহ দেখে যে ওর মধ্যে কোনো এই যে ডিজাস্টার ব্যাপার স্যাপার নাই, ওর মধ্যে কোনো মানে এই যে হারিয়ে ফেলা এইসব ব্যাপার স্যাপার নাই। তখন ওই ভদ্রলোকের স্ত্রী নাসিরুদ্দিন শাহকে জিজ্ঞেস করে যে আপনার এই কামনে, দুঃখিত, আপনার এই হচ্ছে যে মানে ইজি থাকার ব্যাপারটা আসলে কি, আপনি আপনার স্ত্রীর অসুখ নিয়ে কেন চিন্তিত না। তখন নাসিরুদ্দিন শাহ তোকে এই যে অ্যানাটমি অফ গ্রিফের 5টা স্টেজ বলে, যে আমি অ্যাকসেপ্ট করে নিছি যে এটা আমার সাথে হয়েছে, সো এটা নিয়ে আমি খুব বেশি হচ্ছে মানে এটা নিয়ে ওই যে তোমার ডিজাস্টার হওয়ার কিছু নাই। সো এই যে নরম্যানের ব্যাপারে কাহিনীটা ঘটে, যে মরি চিন্তা করে যে ওকে আমার অ্যাকসেপ্ট করে নিছি, আমি নিজেকে ক্ষমা করে দিলাম হুম আর কি, এইটা। না, ওর কাছে লাস্টে কিছু করার থাকে না, একটা হুম মানুষ হুম যখন পৃথিবী থেকে চলে যায় ওইটাই লাস্ট অপশন, আর কোনো অপশন নেই। বাট ও যে ফিলটা করছে যে আমার ভুল ছিল, আমি নিজেকে নিজের কাজের জন্য ক্ষমা করতে পারি নাই, এবং আমি নিজেকে যেহেতু ক্ষমা করতে পারি নাই তাই আমি আমার বন্ধুকেও ক্ষমা করতে পারি নাই। আর ওর ফিলোসফির টিচার যে ওকে এই থটসটা এত সুন্দরভাবে এক্সপ্লেন করছে, মানে আমি তোমাকে প্রথমে একটা কথা বলছি যে এই বইয়ের লাইনগুলো না ইমোশন দিয়ে এক্সপ্রেস করা যায় না, কিছু জিনিস আছে তুমি পড়লে তোমার মধ্যে অ্যাবজর্ভ হয়ে যাবে। এক্স্যাক্টলি। যেমন হচ্ছে তোমার একটা আছে তোমার হচ্ছে মানি নিয়ে, হুম মানি নিয়ে হচ্ছে একটা লেসন আছে, অ্যান্ড ওইখানে একটা বলা হয় যে এই যে যে ওনিং থিংস ইজ গুড, মোর মোর মানি ইজ গুড, মোর প্রপার্টি ইজ গুড, মোর কমার্শিয়ালিজম ইজ গুড, মোর ইজ গুড, মোর ইজ গুড। মানে আমাদের সোসাইটি, তোমার কাছে বেশি টাকা আছে তুমি অ্যাকসেপ্টেড, আরও বেশি টাকা দরকার তোমার, আরও বেশি প্রপার্টি দরকার, এই জিনিসটাকে হচ্ছে প্রমোট করে। এই জিনিসটাকে প্রমোট করতে গিয়ে মানুষ, মানে পুরো বইটাই তো আসলে এই থটে দেখা যে লাইফের অরিজিনাল পারপাস, লাইফের আসলে মিনিংফুল লাইফটা মিনিংফুল অ্যাকচুয়ালি লাইফটা অ্যাকচুয়ালি কি, এটা নিয়ে করা। সো এই যে মানির এখানে আলোচনা করে আর কি, যে এই যে ধরো টাকা পয়সার ব্যাপারটা, আমরা তো ধরো টাকা পয়সা সুখের জন্য কি করি, আমরা হচ্ছে গাড়ি কিনি সুখের জন্য, আইফোন কিনি, আমি এটা অলরেডি বলছি। সো এই যে ফিডব্যাকটা কিন্তু ওরা আমাকে দিতে পারে না, কিছুদিন পর মনে হয় আমার তো একটা আইফোন আছে, আমার এখন আরো বেশি দরকার। কিন্তু যেই মানুষটা আন্দোলনে গেছে, যেই মানুষটা বন্যাতে কাজ করছে, যে মানুষের ভালোবাসা ফিডব্যাক পাইছে, রতন টাটা যে ওই যে চক্ষু ফিরে আসার পর বাচ্চাদের এক্সপ্রেশন দেখে যে ফিডব্যাকটা পাইছে নিজের কাছে, এইটা ওকে অরিজিনাল লাইফের পার্সপেক্ট দেয়, অরিজিনাল হচ্ছে বেঁচে থাকার সুখ আনন্দ যেটা, সেইটা দেয় আর কি। মোটামুটি আমরা শেষের পথে, আমরা হচ্ছে একটু এমনভাবে আলোচনা করতেছি যাতে আপনারা পড়তে পারেন বা পড়ার আপনার আগ্রহ তৈরি হয়। একটা স্টেজ আছে না, পারফেক্ট ডেইস। হ্যাঁ, আমি এখানে একটা কথা বলি। হ্যাঁ, please. আমরা যে টাকা নিয়ে কথা বললাম, আসলে আমরা না এমন একটা সোসাইটিতে বিলং করি যে আমাদের বাচ্চাকাল থেকেই মনের মধ্যে ঢুকায় দেওয়া হয় যে তোমাকে টাকা কামাইতে হবে, তোমার লাইফের মোটোই হচ্ছে লাইফে বড় হইতে হবে, এবং বড় হওয়া জিনিসটা না মানসিকতার দিক থেকে না, তোমাকে অর্থের দিক Property-র থেকে, দিক থেকে বড় প্রপার্টির হইতে দিক হবে, থেকে, হ্যাঁ। তাইলে তোমাকে হচ্ছে সবাই মানবে, তোমাকে সম্মান করবে। মানে এটা বছরের পর বছর হয়ে আসতেছে, এই জিনিসটাকে অ্যাভয়েড করার কোনো ওয়ে নাই। এক্স্যাক্টলি। আমাদের হচ্ছে মনে হয় তোমার সিক্স না ফিফথ টুইসডেতে ফ্যামিলি নিয়ে কথাবার্তা বলে, অ্যান্ড আমাকে যদি জিজ্ঞেস করো আমার মোস্ট ফেভারিট চ্যাপ্টার একটার মধ্যে হচ্ছে ফ্যামিলি আর কি। আচ্ছা আচ্ছা। যে ফ্যামিলি ব্যাপারটা কেন আসলে গুরুত্বপূর্ণ,
ফ্যামিলি ব্যাপারটা কেন আসলে একটা হিউম্যান বিইংয়ের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, তোমার কি মনে হয়? আসলে একটা মানুষ জন্মের পর থেকে যতদিন না পর্যন্ত সে বাইরের জগতে আসে, তার লাইফটা কিন্তু ফ্যামিলিকে কেন্দ্র করেই হয়। মানে তার বড় হয়ে ওঠার 50% সে ফ্যামিলি থেকে খুব ছোট থাকতে অ্যাবজর্ভ করে নেয়। সেটা ভালোবাসা শেখা হোক, সেটা খারাপ কিছু শেখা হোক। ওই যে তুমি একটা গল্প শোনাইলা যে ফ্যামিলি থেকেই সে শিক্ষাটা নিয়ে নিজের লাইফটা সাজাচ্ছে। আর ফ্যামিলির সাথে মানুষের অ্যাটাচমেন্টটা না অন্যরকম থাকে। তুমি দেখবা তুমি সারাদিন অনেক মানুষের সাথে চললা, ঘুরলা, কথা বললা, বাট যখন কাজ শেষে তুমি বাসায় যাবা, ওইটা তোমাকে যেই একটা পিসফুল টাইম দিবে, একটা কমফোর্ট জোন দিবে, ওটা তোমাকে দুনিয়ার আর কেউ দিতে পারবে না। এক্স্যাক্টলি, আই হ্যাভ নাথিং টু ডু ওদের ভালোবাসা পাওয়ার জন্য। কিছু আমি বলতেছি না কিছু করা যাবে না, কিছু করা উচিত অবশ্যই ফ্যামিলির জন্য। আপনার লাইফে সবচেয়ে বেস্ট প্রায়োরিটি ফ্যামিলি থাকা উচিত সবসময়। অ্যান্ড মিচ অ্যালবাম ওই জন্য বলছিল যে এখন তো একটা ট্র্যাডিশন চলতেছে যে ফ্যামিলি না নেওয়া বা ফ্যামিলি যাতে না করা। তখন হচ্ছে মরিয়াই ওর প্রথমে একটা ছবি দেখালো যেটা হচ্ছে ওর দাদার সাথে ও ছিল, তারপর ছোটোবেলার ছবি, তারপর ওর ছেলের সাথে ছবি। তো এই একটা জিনিস বললো যে আমার ছেলের সাথে যেই ভালোবাসা আমার, এটা না আমার ফ্রেন্ডের সাথে হবে, না আমার গার্লফ্রেন্ডের সাথে হবে, না কারো কাছে হবে। আমার ছেলের সাথে যে ভালোবাসা, আমার ছেলের সাথে যে বন্ডিং, পৃথিবীর যে একটা বিশুদ্ধ ভালোবাসা বাবা ছেলের, এটা তো ফ্যামিলি থেকে তৈরি হয়। হ্যাঁ, আর ফ্যামিলির থেকে ক্লোজ না দুনিয়ায় কেউ কখনো হতে পারে না। সেটা গার্লফ্রেন্ড হোক, হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের মধ্যেও কিন্তু একটা বাউন্ডারিজ থাকে। বাট একটা বাচ্চা কিন্তু স্কিন টাচ যেটাকে বলে, যে মা বাবার স্কিন টাচ করে বড় হওয়া স্টার্ট হয়, তার ফার্স্ট ফিলিংটাই থাকে তার বাবা মার সাথে। তো ফ্যামিলি একটা হিউজ প্লেস যেখানে তুমি তোমার একটা কমফোর্ট জোন, যেটাকে আমরা হোম বলি, হোম ফিলটা তুমি পাবা। এটার সাথে কোনো কিছুর কম্পেয়ার হয় না। আর আমি জানি না, কাফকার একটা লেটার আছে ফ্যামিলি ফ্রেন্ডস এরকম, আমি ঠিক বইটার নাম মনে করতে পারতেছি না। ওই বইয়ের লেটারগুলো পড়লে ফ্যামিলি যে ফ্রেন্ডশিপ, ফ্যামিলি সব রিলেশনশিপই একটা মানুষের জন্য ইম্পর্টেন্ট, বাট ফ্যামিলি যে তার ফার্স্ট প্রায়োরিটি, এবং ফ্যামিলি যে তার মানে দুনিয়া সবাই ছেড়ে যাবে, বাট তোমার পিছে ঘুরে দেখবা তোমার ফ্যামিলি তোমার জন্য আসছে। এই ফিলটা পাওয়া যায় এই বইগুলা পড়লে। হ্যাঁ, অ্যান্ড ভ্যালুটা অ্যাকচুয়ালি বোঝা যায়। অ্যান্ড মরি যখন তার ফ্যামিলি নিয়ে কথাবার্তা বলতেছিল, মিচের একটা খুবই সুন্দর লেসন হচ্ছে এখানে দেওয়া, যে মরি কথা বলতেছে তার ফ্যামিলি নিয়ে, তার বাচ্চা কাচ্চা নিয়ে, এইসব নিয়ে। মিচ তার সাবকনসিয়াস মাইন্ডে দেখতেছে যে ওর গ্র্যাজুয়েশনের দিনে ওর বড় ভাই আসছে, ওর বোন আসছে, ওর বাপ মা আসছে, ওর একসাথে ছবি তুলতেছে, একসাথে ইয়ে করতেছে। অ্যান্ড হুট করে মরি জিজ্ঞেস করে যে হ্যাঁ তুমি কি কিছু ভাবতেছো? অ্যান্ড মিচ হচ্ছে একটু ইমোশনাল হয়ে যায়, চেঞ্জ দ্য সাবজেক্ট। মানে ফ্যামিলি ইজ দ্যাট কাইন্ড অফ সোর্স অফ লাভ, দ্যাট কাইন্ড অফ সোর্স অফ ইমোশন, যেটা প্রত্যেকটা মানুষের কাছে আছে, যেটা প্রত্যেকটা মানুষ একটু তার সাথে ফ্যামিলি নিয়ে কথাবার্তা বললে ইমোশনাল হয়ে যায়। আমাদের বাপ মা, আমাদের ইভেন আমার নিজের হচ্ছে আমি আমার দাদাকে দেখি নাই, আমার আম্মুও দেখে নাই, তোমার আম্মুও দেখে নাই। আচ্ছা, এই মানুষটাকে আমি অনেক মিস করি। আমি জানি না উনি কেমন ছিল বা কেমন আসলে, বাট আমি এলাকার মানুষের কাছে শুনছিলাম যে উনি এলাকার মরল বুঝো, মানে এলাকার সরকার টাইপের যে ব্যাপারটা, উনি সেইটা ছিল। তো যুদ্ধের সময় উনি মারা যান বিহারিদের কাছে আর কি। সো আমি নানাকে পাইছি, নানি পাইছি, দাদি পাইছি। দাদিকে আমি ক্লাস 5-এ হারাই। আমার ছোটোবেলা যখন দুষ্টামি করতাম, আব্বু যখন পিটাইতে আসতো, দাদির আঁচলের তলে গিয়ে দাঁড়াইতাম। আব্বু তো তখন কিছু করতে পারতো না, কারণ দাদির সাথে তো আব্বু কিছু বলতে পারবে না। সো আই জাস্ট মিসড ইমোশনাল হয়েছে। আমি আমার একটা স্টোরি বলি। আমি আমার দাদাকেও দেখি নাই, নানাকেও দেখি নাই, আর দাদুকে দেখছি, বাট আমার কোনো মেমোরি মনে পড়ে না, কারণ আমি এত ছোট ছিলাম। আর নানু স্টিল আছে। এই নানুই হচ্ছে আমাদের ফ্যামিলির বট গাছ টাইপ। তো যাই হোক, আমি যে খাটটাতে ঘুমাই সে খাটটার বয়স 100 বছর। এগুলাকে পালঙ্ক বলে, যে সিঁড়ি দিয়ে উঠতে হতো। আমার খাটটা অনেক উঁচা, বাট ঢাকা শহরে আমার সেই সিঁড়ি কিংবা ওরকম ঘুরানো লাঠিগুলো যে থাকে ওসব রাখার উপায় হয় নাই। বাট আমি কেন জানি ফিল করি যে আমি আমার নানাকে না দেখলেও তার কোনো একটা কিছু আমার কাছে আসে, এবং আমি ফিল করতে পারি যে আমার নানার সাথে আমার এই জিনিসটা দিয়ে একটা অ্যাটাচমেন্ট। কারণ খাটটা আমার নানার দাদার ছিল, সে আমার নানা পাইছে, এবং পরবর্তীতে এতগুলা নাতির মাঝখানে আমি যেহেতু পাইছি, আমি নিজেকে অনেক লাকি মনে করি। মানে আমার হয়তো ওদের সাথে ফিজিক্যালি কোনো ইন্টারাকশন হয় নাই, বাট এই ছোট ছোট জিনিসগুলা আমার
আর তার মধ্যে একটা অদৃশ্য কোথাও সম্পর্ক রেখে দিছে, যেটা হচ্ছে আমি তাকে ফিল করতে পারি। আমি খুব সুন্দর মতো বলি যে আচ্ছা এই খাটটা আমার নানার, কিংবা আমার দাদু যে আমাকে ছোটবেলায় গয়নাগাটি দিছে ওগুলো আমি এখনো পরে বলি যে আচ্ছা এটা আমার দাদুর দেওয়া। মানে কিছু ক্ষেত্রে না জিনিস একটা মানুষের হয়ে কাজ করে। ইভেন আমার দাদার কিছু জিনিস আব্বু যখন বের করে তখন ওগুলা দেখলে আমার মনে হয় আচ্ছা এই জিনিসগুলোর মাধ্যমে তো আমি তার একটা কিছু দেখতে পারতেছি কিংবা তাকে ফিল করতে পারতেছি। অ্যাকচুয়ালি ফ্যামিলির জায়গাটায় সবাই ইমোশন হয়ে যায়, এটাই মানুষের একটা উইক পয়েন্ট আর কি। হ্যাঁ, অ্যান্ড এই যে তুমি জোন আউট হয়ে গেছো। না, আমি 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 আসলে এখনো চিন্তা করি যে আমার নানু মারা গেছে, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। আমার ধরো নানু বাসায় কি হইতো, ধরো আমার নানু বাসার পাশে পুকুর ছিল। তো যখন আমরা সব কাজিনরা যাইতাম পুকুরে মাছ মারতাম, সবগুলো আমরা পিকনিক টিকনিক করতাম। ওই বাড়িটা এত বেশি ক্রাউডেড ছিল, ওই বাড়িটায় এখন মাত্র হাতে গোনা 2-3টা মানুষ থাকে, যেটাতে আগে অনেক মানুষ ছিল, অনেক ইয়ে ছিল। সো এই ব্লাঙ্ক স্পেসগুলো এত বেশি হচ্ছে লাইফকে থামায় দেয় বা এত বেশি আঘাত করে। ওই যে আমরা অপেক্ষা বই একটা জিনিস আলোচনা করছিলাম না, যে মৃত্যু মানুষদেরকে কেউ অপেক্ষা করে না। হ্যাঁ, এত মৃত্যু মানুষের জন্য কেউ অপেক্ষা করে না, কিন্তু আমরা যখন একটা জিনিস নিজের মধ্যে বুঝতে পারি যে মৃত্যু মানুষ আর কখনোই ফিরে আসবে না, আমি কখনো দেখবো না, এটা যখন ভিতরে গিয়ে হিট করে, যে মানুষটার সাথে আমি ঘুমাইছি, যে মানুষটার কাঁধে আমি মাথা রেখে গল্প শুনছি, ওই মানুষটা আর কখনো আমি দেখতে পারবো না, এই জিনিসটা যখন হিট করে না, পৃথিবীর কোনো মানুষ নাই যে হচ্ছে স্ট্রং হয়ে থাকবে, কোনো মানুষ নাই যে হচ্ছে স্ট্রং হয়ে চিন্তা করবে যে তার প্রিয় মানুষটা পৃথিবীতে নাই। তো আমি আমার দাদাকে মিস করি, কারণ হচ্ছে আমার মনে হয় আমার দাদু থাকলে আমি আমার দাদার হাত ধরে বাজারে যেতে পারতাম, আমার দাদার হাত ধরে, মানে আমার আব্বু তো এখন তার নাতিপুতির সাথে যেগুলো করে, সো আমার মনে হয় আমার দাদার আদর আমি পাই নাই। সো এটাই আর কি, ফ্যামিলি আসলে এই জন্যই খুব বেশি জরুরি। এই বই আসলে পুরোটা আমাদের এই বইটা আসলে কী লেসন দেয়, বইটা হচ্ছে তোমার এই লেসনটাই দেয় যে লাইফ ইজ নট অ্যাবাউট মানি, লাইফ ইজ নট অ্যাবাউট চেজিং ড্রিমস অ্যান্ড এভরিথিং, লাইফ ইজ অ্যাবাউট লাভ, লাইফ ইজ অ্যাবাউট রিলেশনশিপ, লাইফ ইজ অ্যাবাউট রেসপন্সিবিলিটি টু পিপল যাদের তুমি আশেপাশে বেঁচে আসো। এই যেমন মরি হচ্ছে একটা প্রশ্ন করে যে আমরা ধরো লাইফে যা চাই একটা টাইমে এসে কিন্তু আমরা দেখি, আমরা সবাইকে মাঝে মধ্যে বলতে দেখি না, আমিও বলি যে লাইফটা চাইছিলাম ওটা তো এখন হইতেছে না, তাই কী করব, কিন্তু তোমার কিছু করার থাকে না। কারণ কি, এখানে যে শব্দটা ইউজ করছে যে লাইফ ইজ এ সিরিজ অফ পুল ব্যাক অ্যান্ড ফোর্থ, মানে হচ্ছে লাইফ হচ্ছে তোমার একটা সুতার সাথে আরেকটা, যে তুমি যদি পুরোপুরি সব কিছু ছেড়ে দিয়ে ব্যাক করে আবার তোমার সুন্দর লাইফ লিড করতে পারবা না। তুমি হচ্ছে যে বলা হয় দুই দিকে একটা কি জানি বলে তোমার রাবার, তোমার লাইফ হচ্ছে মাঝখানে আছে, তুমি কোনো দিকে মুভ করতে পারো না, কিছু হলে তুমি সবচেয়ে বড় আঘাতটা তুমিই পাবা। সো টুইসডেজ উইথ মরি জাস্ট আমাদেরকে এই জিনিসটা শেখায় যে একটু স্থির হন, নিজের লাইফের পারপাসটাকে চিন্তা করেন, মিনিংটাকে চিন্তা করেন, তারপর হচ্ছে আপনি লাইফে যে জিনিসগুলো আপনার সুন্দরভাবে কাটানো উচিত, ফ্যামিলির সাথে, নিজের ফ্রেন্ডের সাথে, নিজের ওয়াইফের সাথে, নিজের সারাউন্ডিং পিপলের সাথে, সেইভাবে কাটান, দুনিয়া নিয়ে কাটান আসলে। সো আমি শেষ করে দিব, আমার কাছে মনে হয় কি এই বইটা পড়ার সময় দুইটা মানুষের কথা শোনা যায়, একটা ইয়াং এজ যে লাইফটাকে খুব কালারফুল দেখতেছে, আরেকটা এজ যে সবকিছু দেখে এসে হোয়াট ইজ লাইফ এটা ফিল করছে, তাকে হচ্ছে এটা মানে দুইটা মানুষের লাইফ পুরো সেম। কারণ একটা ইয়াং এজে একটা মানুষ সবকিছু কালারফুলি দেখে, বাট যখন একটা লাইফ শেষ হয়ে যাচ্ছে এবং সে লাইফের প্রত্যেকটা স্টেপ পার করে চলে আসছে, তখন সে তার পিছে যে মানুষগুলো আছে তাদেরকে বলতেছে যে তোমরা এখন যে লাইফটা কাটাচ্ছ, তোমরা যে টাকার পিছে ঘুরতেছো, ড্রিমকে চেজ করতেছো, তোমরা ভাবতেছো এটাই লাইফ, বাট কখনোই এগুলো লাইফ না। তোমার লাইফের প্রত্যেকটা জিনিস সেম একটা ইম্পর্টেন্সে থাকবে, সেটা হোক টাকা পয়সা, সেটা হোক সম্পর্ক, দায়িত্ববোধ, মানে যেটাই হোক না কেন লাইফের সব কিছুর ব্যালেন্স প্রয়োজন। কোনো কিছুই এটাকে আমি বেশি প্রায়োরিটি দিব, এই জিনিসটা একটু কম করি, এই জিনিসটা না। রেসপন্সিবিলিটি প্লাস নিজের ড্রিম দুইটাকে ইকুয়ালি দেখতে হবে। এক্স্যাক্টলি। ধরো 13 টুইসডেতে একটা ব্যাপার নিয়ে আলোচনা করা হয় যেটা হচ্ছে পারফেক্ট ডেজ। তাকে প্রশ্ন করা হয় মরিকে
যে তোমার লাইফের একটা পারফেক্ট ডেজ কেমন হবে। তার আগে বলো, ধরো আমি তোমাকে একটা অপশান দিলাম, তুমি আগামী আজকে কয় তারিখ, আজকে ধরো তোমার, আচ্ছা ধরো সেপ্টেম্বর মাসের 5 তারিখ বা সেপ্টেম্বর মাসের 2 তারিখ, তুমি তোমার ড্রিম লাইফ লিড করতে পারবে একটা দিনের জন্য। তোমার ড্রিম ডেটা কেমন হবে বলো, একদম সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে। আচ্ছা, আমি আমার প্রত্যেকটা ড্রিম একদম ডে, ক্যাজুয়ালি আসো, হ্যাঁ প্যারা নেই। প্রত্যেকটা ড্রিম ডে বা আমি যখনই ভালো কিছু চিন্তা করি, হ্যাঁ আমি আমার ফুল ফ্যামিলিটাকে চিন্তা করি। আমার ফ্যামিলি বলতে কিন্তু আমার বাবা মা ভাই না, আমার নানির বাড়ির, যেহেতু আমরা সবাই পাশাপাশি থাকি, ওদেরকে চিন্তা করি। তারপর আমার চাচাতো ভাই বোন চাচারা, এদেরকে চিন্তা করি। এবং আমার প্রত্যেকটা ভালো মুহূর্তগুলা আমি ওদেরকে কেন্দ্র করে কাটাইতে চাই। কারণ আমার কাছে মনে হয় কি, পরীক্ষার রেজাল্ট দিল, আমরা সবাই হ্যাপি হই। এই জিনিসটাতে আমি হ্যাপি হচ্ছি যে আচ্ছা আমি অনেক কষ্ট করছি, আমি একটা ফিডব্যাক পাচ্ছি। বাট যখন আমি আমার এই ফিডব্যাকটা সবার সাথে ভাগ করে নিব এবং আমি ওদের মুখেও হাসি দেখবো যে আমার একটা ভালো কিছু হলে আমার মা খালারা কিংবা চাচারা বলতেছে আচ্ছা আমার ভাস্তি এটা করছে, আমার ভাগ্নি এটা করছে, ওই যে ওদের যে খুশিটা, ওই জিনিসটা আমাকে খুব হিট করে। তো আমি আমার প্রত্যেকটা ভালো হোক খারাপ হোক, ওই জায়গাগুলোতে আমার বাবা মার সাথে সাথে আমি আমার ফ্যামিলিটাকেও দেখি। তো আমার ড্রিম ডেতে আমি কখনো নিজেকে একা নিয়ে চিন্তা করি না। আমি ভালো থাকবো, আমার একটা ড্রিম ডে মানে আমি সবাইকে নিয়ে ভালো থাকবো। নাইস। হোয়াট অ্যাবাউট মাই? তোমাকে আমি কতক্ষণ আগে জিজ্ঞেস করছিলাম। আমি আসলে আমার ড্রিম ডেটা একটু কঠিন। আমি প্রথমত ক্যান্সারে মারা যাওয়া আমার ভাস্তি, আমি আয়েশাকে ব্যাক চাইবো। আমার দাদুকে আমি দেখতে চাই না, আমি আমার দাদুকে ব্যাক চাইবো। এইটা আমি আমার নানুকে ব্যাক চাইবো। দেন আমি আমার গ্রামের বাসায়, যে বাসাটা আমার হচ্ছে নদীর ধারে, আমি চাইবো সেটা হচ্ছে একটা বর্ষাকাল হবে এবং সেটা সকালবেলা বৃষ্টি হবে, বাদ বাকি দিনটা একটু মেঘলা থাকবে। আমি একটা কথা বলি, তুমি ড্রিম ডেতে আলাদিনের চেরাগের মতো অপশন দিছিলা? না, আমি যদি এই অপশনটা দিতা তাইলে প্রত্যেকটা মানুষই তার হারায় যাওয়া সবাইকে ফিরে পাইতে চায়। আমার ড্রিম আমি চিন্তা করতে পারি না ওই কয়টা পার্টিকুলার মানুষগুলো ছাড়া। হ্যাঁ মানে আমি আসলে কখনো চিন্তাই করতে পারি না। সো ধরো বর্ষাকাল হবে, সকালবেলা একটু বৃষ্টি হবে, আমার গ্রামের বাসা হবে নদীর ধারে, অ্যান্ড তুমি যেটা বললা ইটস দ্য সেম কাইন্ড অফ থিংস। আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষকে আমি হাসতে দেখবো। প্রত্যেকটা মানুষ, আমার যে আমার গ্রামের হচ্ছে যারা ভাবি আছে, এরা কিন্তু প্রচুর কাজ করে, প্রচুর। সো আমি ওই মানুষগুলো একটু রিলিফ দিব। ওই মানুষগুলো নিজের মতো সময় কখনোই কাটাতে পারে না, ঈদের দিনও না, ঈদের দিনও তাদেরকে রান্না করতে হয়। সো ওই মানুষগুলোকে আমি রিলিফ দিব। আমি জাস্ট চাই আমার ফুল ফ্যামিলির সাথে আমি আমার গ্রামের বাসায় একটা বর্ষাকাল কাটাবো, এবং হচ্ছে সন্ধ্যার পর বৃষ্টি হবে, ঝুম বৃষ্টি, কারেন্ট থাকবে না, আমরা হচ্ছে চাল ভাজা খাবো। এটা আমি প্রত্যেকটা জিনিস আমি করছি আমার লাইফে। আমাদের গ্রামে যখন আমি ক্লাস 3 বা 4-এ পড়ি, যখন হচ্ছে সোলার ছিল, তখন তো কারেন্ট ছিল না আমার গ্রামে। ধরো বৃষ্টি হলেই এই যে তোমার রোদ উঠতো না, সোলারে চার্জ থাকতো না, অন্ধকার থাকতো। তারপর হচ্ছে বিকালবেলা চাল ভাজা করা হইতো, মরিচের গুঁড়া দেওয়া হয়তো একটু, সবাই মিলে আমরা খাইতাম, জাস্ট আমরা বসে থাকতাম, আর ঝুম বৃষ্টি টিনের উপর, বাঁশের উপর পড়তো। সো দিন শেষে আমরা সবাই সবার ভালো মুহূর্তটা ফ্যামিলির সাথেই থাকতে চাই। এক্স্যাক্টলি, ফ্যামিলি ইজ এভরিথিং। এভরিথিং। এই বইটা পড়লে এটা বোঝা যায়। মানে আমি বলি না, এই বই এটা একটা মাস্ট রিড বই। মানে প্রত্যেকটা পার্ট তুমি তোমার নিজের লাইফের সাথে রিলেট করতে পারবা। প্রত্যেকটা লাইফ তোমাকে বেঁচে থাকার একটা অপশন দিবে। তুমি যে বাঁচতেছো, তোমার লাইফটা ইম্পর্টেন্ট, এটাকে তোমার ইউটিলাইজ করতে হবে। হোয়াট অ্যাবাউট পারফেক্ট ডেজ অফ মুরি? তারটা হচ্ছে আমার থেকে একদম ভিন্ন। তার পারফেক্ট ডেস হচ্ছে সকালবেলা উঠবে, নাস্তা করবে, কফি খাবে। মানে ওর পারফেক্ট ডেস ওই কল্পনাই করে না যে অলৌকিক কিছু একটা ঘটবে। ও পারফেক্ট ডেসে কল্পনা করে যে আমি একটা সিম্পল লাইফ লিড করব, সিম্পল একটা ডে হবে, এটাই হচ্ছে তার লাইফের পারফেক্ট ডেস আর কি একটা। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান 14 টুইসডেতে গিয়ে আসলে কি হয় মাইশা বলো? অ্যান্ড দ্য লাস্ট তুমি শেষ করো। আমার ধারণা তুমি লাস্টের অংশটা খুব ভালো বলতে পারবা, কারণ তোমার লাস্ট স্টোরিটার সাথে এটা কানেক্টেড। 14 টুইসডেতে যেটা হয় সেটা হচ্ছে যে মরি কিছুদিন অসুস্থ থাকে, তো একটা টুইসডে ওরা গ্যাপ দেয়। গ্যাপ দেওয়ার পর বলে যে পরের টুইসডেতে আপনার সাথে দেখা করব। পরের টুইসডেতে এসে দেখে যে মরি মারা গেছে আর কি। সো 14 টুইসডের মারা যাওয়ার পর কোনো লেসন নেওয়া হয় না, বাট কনক্লুশনে অনেক কিছু বলা আছে। আই হোপ এই জিনিসটা না বলাই ভালো, কারণ কনক্লুশনটা এখানে খুবই ডিপ।
অনেক ডিপ আসলে পুরো বইয়ের সামারাইজ কনক্লুশনটা। অ্যান্ড তোমাকে সবসময় ওই 14টা সপ্তাহের ব্যাক করাই দিবে যে লাইফের আচ্ছা। এই 14টা সপ্তাহে যে বিষয়গুলো নিয়ে কথা বলছি প্লিজ এগুলোকে পজিটিভ দেখা শুরু করো। এই যে টুইসডে 14টা লেসন তার লাইফে যদি সে ইউটিলাইজ করে এবং পজিটিভলি চিন্তা করে তাহলে তার লাইফটা আগের চেয়ে বেটার কাটবে। অ্যান্ড হোপফুলি মিচ অ্যালবাম সেটা শুরু করেছিল, মিনিংফুল লাইফ কাটবে actually। মিনিংফুল একটা পারপাসফুল লাইফ আর কি। সো আমরা অলওয়েজ বলে থাকি যে আমাদের বইয়ের 5% আমরা আলোচনা করি না, বাকি 90% আলোচনা বইয়ের মধ্যে থাকে। সো অবশ্যই আপনারা বইটা পড়বেন। অ্যান্ড আমার আর মাইশার দুজনেরই আসলে মাস্ট রিডেড লিস্টের মধ্যে এটা থাকে। অ্যান্ড আই এম শিওর এই বইটা আমি আরও কয়েকবার পড়বো, এমনিতেও বেশ কয়েকবার লাইন টাইন দেখে পড়া হয়েছে। এই বইয়ের লাইনগুলো about অ্যাকচুয়ালি you? লাইফকে এতটা রিলেট করে এবং হ্যাঁ। এতটা ইম্প্যাক্ট ফেলে। আর ওই যে 3 AM থটসে আমাদের কত কিছু চিন্তা আসে না, যে আচ্ছা আমি হয়তো ওর সাথে খারাপ করছি, হয়তো ও আমার সাথে খারাপ করছে, কিংবা আমি চাইলে আমার লাইফটাকে অন্যভাবে সাজাইতে পারতাম। প্রত্যেকটা জিনিসের সলিউশন না হোক, অ্যাটলিস্ট একটা আইডিয়া এই বইটা সবাইকে দেয়। নেভার টু লেট। হ্যাঁ। এই বইয়ের যেটা ইটস নেভার টু লেট। এটার একটা গল্প আছে। অনু তারেক ভাইকে তো আমরা সবাই চিনি, একটা ফেমাস ট্রাভেলার। উনি হচ্ছে হিমালয়ের একটা পাহাড়ে একটা ট্রেকিংয়ে গেছিল আর কি, ওনার কাছ থেকে গল্পটা শোনা। ওখানে গিয়ে উনি দেখে যে একটা লোক 60 বছর পর্যন্ত জব করছে, ফ্যামিলি ট্যামিলি সব কিছু সামলাইছে, 60 বছর পর হচ্ছে রিটায়ার করছে। রিটায়ার করে ও হচ্ছে এখন ট্রাভেল করতেছে, ও হচ্ছে তোমার পাহাড়ে উঠতেছে। অ্যান্ড ও 60 বছর বয়সে গিয়ে অনুভব বলতেছে যে ওইভাবে আমাকে এক্সপ্লেন করতেছে যে আমি আমার লাইফ বাঁচা শুরু করছি মাত্র। মানে একটা মানুষ 60 বছর বয়সে গিয়ে হচ্ছে তোমার বাঁচা শুরু করছে, ড্রিমকে চেজ করতে ড্রিম পারছে। চেস করা শুরু করছে। সো ইটস নেভার টু লেট, স্টার্ট ইউর ড্রিম লাইফ, স্টার্ট ইউর মিনিং অ্যান্ড পারপাসফুল লাইফ। আসলে সো টাটা, অবশ্যই ভালো থাকবেন অ্যান্ড অবশ্যই বইটা পড়বেন, আমাদেরকে জানাবেন কেমন লাগলো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।